হ্যালো বাচ্চারা, এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে ভাষা চর্চা বইয়ের যে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ আর উপসর্গ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের যে অনুসর্গ যে পার্টটা, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা পারলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, সো এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব? এই ভিডিওতে আমরা অনুসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, সো অনুসর্গ নিয়ে তোমাদের এখানে কী কী জানতে হবে? অনুসর্গ নিয়ে জানতে হবে তোমাকে এক, অনুসর্গ কাকে বলে, কী জানতে হবে? অনুসর্গ, অনুসর্গ কাকে বলে এটা তোমাদেরকে জানতে হবে। দ্বিতীয় নম্বর জানতে হবে যে অনুসর্গের কাজ কী, কী জানতে হবে? অনুসর্গের কাজ কী এটা তোমাদের জানতে হবে। অনুসর্গের কাজ কী। তৃতীয় নম্বর আমরা কি জানবো? তৃতীয় নম্বর জানবো যে অনুসর্গের যে অপর নাম কি, সেটা আমরা জানবো। যে অনুসর্গের অপর নাম, অনুসর্গের অপর নাম, অপর নাম বলে ভুল হবে, যে আরও যে নামগুলো আছে সেগুলো আমরা জানবো। আরও নাম কি কি সেইগুলো আজ আমরা এই ভিডিওতে জানবো। আর যে অনুসর্গের প্রকারভেদ, মানে অনুসর্গকে কটা ভাগে ভাগ করা হয়, সেইগুলো আজ আমরা জানবো। অনুসর্গের প্রকারভেদ, প্রকারভেদ সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর একটা অনুসর্গ আছে, যে অনুসর্গ প্রকারভেদের আরেকটা অনুসর্গ আছে যে শব্দজাত অনুসর্গ, যে শব্দজাত অনুসর্গ 5 নম্বর, শব্দজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গকে নাম অনুসর্গ বলা হয়। যে শব্দজাত অনুসর্গর যে শ্রেণীবিভাগ, মানে যে তদ্ভব অনুসর্গ, তৎসম অনুসর্গ, বিদেশি অনুসর্গ, সেইগুলো কী কী সেগুলো আজকে আমরা খুবই টেকনিকের সাথে মুখস্থ করব। ঠিক আছে, সো এই ভিডিওতে এই কটা জিনিস খুবই ভালো করে জানবো। আর এর আগে আমরা অনুসর্গের যে কনসেপ্টটা সেটা খুবই ভালো করে বুঝবো। এর আগের ভিডিওতে বলেছিলাম বিভক্তিতে, আর এই ভিডিওতে বলছি যে অনুসর্গ আছে না, অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। ঠিক আছে, এর কনসেপ্টটা ভালো করে বোঝা যাক। মনে করো এটা একটা মানে খাল, এটা মানে একটা খাল। ঠিক আছে, তুমি এখান থেকে আছো, এখানে তুমি আছো, এখানে তুমি আছো, এবারে এখান থেকে তুমি এদিকে পৌঁছাবে কী করে? মাঝখানে পানি আছে, মানে জল আছে, তুমি এখান থেকে ওদিকে কীভাবে পৌঁছাবে? কোনো একটা মাধ্যমে পৌঁছাবে। ঠিক আছে, সেটা যে কোনো মাধ্যম হতে পারে, তোমার কাছে যেই মাধ্যমটা তুমি পাবে সেই মাধ্যমে পৌঁছাবে। সো এটাই হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে একটা মাধ্যম। ঠিক আছে, যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে যে অন্যয় সাধন করে, মানে পারস্পরিক সম্পর্ক তৈরি করে দেয়। ঠিক আছে, আর এর আগে আমরা বিভক্তিতেও পড়েছিলাম যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে সম্পর্ক তৈরি করেছে বিভক্তিযুক্ত করে। কিন্তু এই যে অনুসর্গ, অনুসর্গটাও কী করে না, যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে দেয়, পারস্পরিক সম্পর্ক, সেটাকে বলা হয় অন্যয়, অন্যয় সাধন। যে তোমাদের বই অনেক জায়গায় লেখা আছে অন্যয় সাধন। অন্যয় সাধন মানে হচ্ছে পারস্পরিকের মধ্যে সম্পর্ক করে দেয়, মানে এর সাথে ওর সম্পর্কটা করে দেয়। ঠিক আছে, আশা করছি তোমরা অনুসর্গের কনসেপ্টটা বুঝতে পেরেছো। সো অনুসর্গ যদি কাকে বলে তোমরা কি বলবে? অনুসর্গ কাকে বলে কি বলবে? আমি এইগুলো মুছে দিচ্ছি, এইগুলো মুছে দিচ্ছি, এগুলো পারলে তোমরা খাতা লিখে নাও, এগুলো আমি মুছে দিচ্ছি। অনুসর্গ কাকে বলে তোমরা কি বলবে, কি বলবে? সো বাচ্চারা, অনুসর্গ কাকে বলে? আর অনুসর্গকে আমরা এক ধরনের অব্যয় বলতে পারি, অব্যয়। ঠিক আছে, সো এটা বলতে পারি যে অব্যয় শব্দগুলি, যে অব্যয় শব্দগুলি, যে অব্যয় শব্দগুলি, যে অব্যয় শব্দগুলি কখনো কখনো, এটা খ আছে, কখনো স্বাধীন পদরূপে, কখনো স্বাধীন মানে স্বাধীন মানে বুঝতে পারতো যে কারোর সাহায্য নেবে না, স্বাধীন পদরূপে, কখনো পদরূপে, কখনো শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি আগের ভিডিওতে বলেছিলাম, শব্দ বিভক্তি, শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে মানে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অব্যয়ী শব্দগুলি কখনো স্বাধীন পদরূপে কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থকে প্রকাশ করে। এটা হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। আর অনুসর্গ মানে স্বাধীন, ঠিক আছে। অনুসর্গ বিভক্তির মধ্যে যুক্ত হয় না। একটা শব্দের মধ্যে যে বিভক্তি এরকম যুক্ত হয়ে যায়, অনুসর্গ যুক্ত হয় না, ঠিক আছে। আলাদাই মানে পড়ে থাকে। দুটো শব্দের মাঝখানে একটা শব্দ আর একটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে মাঝে বসে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মানে অনুসর্গ। আর এবার আমরা কী জানবো যে অনুসর্গের কাজ। অনুসর্গের মূল কাজ হচ্ছে যে বাক্যের মধ্যে অন্যায় সাধন করে। কি করে? এটা 2 নম্বর, বাক্যের মধ্যে অন্যায় সাধন করে। অন্যায় সাধন করে মানে বুঝতে পারতো তো, যে মানে পারস্পরিক সম্পর্ক তৈরি করে। যে অনুসর্গ কী করে? পারস্পরিক সম্পর্ক তৈরি করে। আর এছাড়াও অনুসর্গকে আমরা কয়েকটা নামে জানি, যে অনুসর্গকে আমরা পরসর্গ বলি। পরসর্গ কেন বলি? কেন এটা পরে বসে, এটা শব্দের পরে বসে। আর ইংলিশে পোস্ট পজিশন বলা হয়। পোস্ট পজিশন ইংলিশে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, পোস্ট পজিশনও বলা হয়। পোস্ট পজিশনকেই পরসর্গ বলা হয়। এরপর এটাকে কর্মপ্রবচনও বলা হয়, কর্মপ্রবচনীয়। আর একটা হচ্ছে সম্বন্ধীয় বলা হয়, ঠিক আছে। সো আমরা 3 জিনিস জেনে গেলাম যে অনুসর্গ কাকে বলে, যে অনুসর্গ কাজ কী, আর অনুসর্গকে আমরা কী কী নামে আমরা জানি, ঠিক আছে। এরপর আমরা কী জানবো, যে অনুসর্গের যে প্রকারভেদ সেটা আমরা জানবো। এটা তোমরা খাতায় লিখে নাও। সো বাচ্চারা, এরপর আমরা কী জানবো? এরপরে জানবো আমরা অনুসর্গের প্রকারভেদ। অনুসর্গের প্রকারভেদ আমরা কী জানবো? যে অনুসর্গকে অ্যাকচুয়ালি কটি ভাগে ভাগ করা হয়, মানে অনুসর্গের রূপ কী কী। প্রকারভেদ 1 নম্বর রূপ হচ্ছে শব্দজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গ। আর একটা হচ্ছে ধাতুজাত অনুসর্গ। দেখো, এই ভিডিওতে আমরা শব্দজাত অনুসর্গ কোনগুলো হয় সেগুলো জানবো। আর ধাতুজাত অনুসর্গটা অ্যাকচুয়ালি যে মানে যে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে তোমাদেরকে আমি এর আগেও বলেছি, তাও বলে দিই, যে যেরকম সে খেলে দেখো কোনো সম্পূর্ণ বোঝাচ্ছে না। সে খেলে কিছু তো করতে যাবে। সে খেলে পড়তে বসবে। দেখো এখানে যে বসবে, যে দেখো সম্পূর্ণ বসিয়ে দিয়েছে, যে সে খেলে পড়তে বসবে, কিন্তু এটা একটা ক্রিয়া আর এটা একটা ক্রিয়া। এটা সম্পূর্ণ বোঝায়নি, এটা অসমাপিকা ক্রিয়া। এটা সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে অসমাপিকাকেই হচ্ছে ধাতুজাত অনুসর্গই বলা হয়। যে অসমাপিকা ক্রিয়াকেই ধাতুজাত অনুসর্গ বলা হয়, ঠিক আছে। সো এর পরের ক্লাসে আমরা যে ধাতুজাত অনুসর্গ আছে সেগুলো মানে ধাতু রূপের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা ওখানে জানবো। এখানে আমরা শব্দজাত অনুসর্গকে আমরা জানবো। শব্দজাত অনুসর্গ, তো শব্দজাত অনুসর্গকে অ্যাকচুয়ালি যে মানে উৎপত্তি অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শব্দজাত অনুসর্গ, এখানে হেডিং করো, শব্দজাত অনুসর্গ। 1 নম্বর কী বলো তো? 1 নম্বর হচ্ছে যে তৎসম মানে যে সংস্কৃত ভাষা থেকে মানে তৎসম অনুসর্গ, এখানে সংস্কৃত অনুসর্গও বলা হয়। একে বলা হয়। আর তদ্ভব অনুসর্গকে দেশি অনুসর্গও বলা হয়। দেশি। আর তারপরে হচ্ছে বিদেশি অনুসর্গ। বিদেশি অনুসর্গ। এই যে শব্দজাত অনুসর্গকে আমরা এই তিনটে ভাগে ভাগ করি। এক হচ্ছে তৎসম অনুসর্গ, 2 হচ্ছে তদ্ভব অনুসর্গ, আর 4 হচ্ছে বিদেশি অনুসর্গ। সো এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন অনুসর্গকে আমরা তদ্ভব বলবো, কোন অনুসর্গকে আমরা বিদেশি অনুসর্গ বলবো, আর কোন অনুসর্গকে আমরা তৎসম অনুসর্গ বলবো। সো এইটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা কোনো ট্রিক নেই, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো মুখস্থ কীভাবে করবো, মুখস্থ করার কী ট্রিক আছে সেই ট্রিকটা আমি তোমাদেরকে বলে দেবো, যে এগুলো আমরা কীভাবে মুখস্থ করবো।
দেখো সবচেয়ে যেটা কম অনুসর্গ যেটা আছে সেটা হচ্ছে বিদেশি অনুসর্গ। সেই বিদেশি অনুসর্গটা প্রথমে আমরা জানবো। যেরকম একটা আছে বরাবর বরাবর বনাম, বরাবর বনাম, তারপরে হয় বরাবর বনাম, বাদে, বাবদ, বদলে, বদলে, আর একটা হচ্ছে দরুন, দরুন। এই দেখো কটা আছে, ছটা। এই ছটা হচ্ছে বিদেশি অনুসর্গ, ঠিক আছে, ছটা হচ্ছে বিদেশি অনুসর্গ। যে কোনো বই তুমি এই ছটাই দেখতে পাবে বিদেশি অনুসর্গ। সো এবারে তোমাদেরকে হয়তো পরীক্ষা দিয়ে দেবে যে এই অনুসর্গকে নিয়ে তোমরা একটা এক্সাম্পল দেখাও বা কোনো বাক্য রচনা করো, কোনো দৃষ্টান্ত দেখাও, তাহলে সেগুলো তোমাদের বইয়ে অনেক এক্সাম্পল আছে, সেগুলো তোমরা দেখতে পারো। যেরকম বনাম, যেরকম ভারত বনাম পাকিস্তানের খেলা হবে কালকের, ঠিক আছে, এরকম যে কোনো ইচ্ছা মতো তোমরা করতে পারো, দৃষ্টান্ত দিতে পারো। সেটা তুমি নিজের মাইন্ড থেকে তুমি বার করে এইসব মানে এইসব নিয়ে তোমরা যেই বাক্য রচনা ছোটোবেলায় শিখেছিলে সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে এই ছটা হচ্ছে বিদেশি অনুসর্গ। এবার তদ্ভব অনুসর্গ কোনগুলো দেখো, মনে রাখার ট্রিক বলছি, দেখো একটা শর্টকাট ট্রিক বলবো, ঠিক আছে। সো দেখো তদ্ভব অনুসর্গ কোনগুলো বলো, দেখো বই, শুদ্ধ, আসে, পাশে, তোড়ে, ছাড়া, বিনা, পানে, বই শুদ্ধ, আশেপাশে, তোড়ে ছাড়া, বিনা পানে, সাথে, সঙ্গে, সামনে, সামনে, ভিতর, আর একটা কি আছে, আর একটা আছে আগে। বই শুদ্ধ, আশেপাশে, তোড়ে ছাড়া, বিনা পানে, সাথে, সঙ্গে, সামনে, ভেতর, আশেপাশে লিখেছি কি, আশেপাশেও হয়, হ্যাঁ আশেপাশে লেখা আছে। সো এই কটা হচ্ছে তদ্ভব অনুসর্গ, এই কটা হচ্ছে কি তদ্ভব অনুসর্গ। আর একটা হয় যে মাঝে কাছে লেখা হয়, মাঝে কাছে, মাঝে কাছে। দেখো কীভাবে মুখস্থ করবে, দেখো দেখো দুটো দুটো করে নিয়ে তোমরা মুখস্থ করবে। দেখো দেখো বই শুদ্ধ, বই শুদ্ধ, যখন বই বলবো তখন শুদ্ধ যেন চলে আসে, বই শুদ্ধ। যখন আমি আসে বলবো তখন যেন পাশেও যেন তোমার মুখে চলে আসে, আসে পাশে। যখন তোড়ে ছাড়া, তোড়ে ছাড়া বাঁচবো না, মানে তোড়ে ছাড়া, তোড়ে ছাড়া, বিনা পানে, বিনা পানে, তোড়ে ছাড়া, বিনা পানে। দেখো এগুলো দেখো সহজে মানে চলে আসছে। দেখো সাথে, সঙ্গে, দুটো দুটো করে নিয়ে মুখস্থ করবে। দেখো সামনে, ভেতর, সামনে, ভেতর, আর মাঝে কাছে, মাঝে কাছে, আর একটা কি আছে আগে। এই কটাকে বলা হচ্ছে তদ্ভব অনুসর্গ, ঠিক আছে। এবারে যে কোনো অনুসর্গ নিয়ে তুমি মানে দৃষ্টান্ত দিতে পারো বা এক্সাম্পল দিতে পারো, সেগুলো তুমি নিজের ইচ্ছা মতো বানাতে পারো, ঠিক আছে। সো এইগুলো নিয়ে যাচ্ছি না। তারপরে কি আছে তৎসম অনুসর্গ। তৎসম অনুসর্গ হচ্ছে বাকি যা অনুসর্গ আছে এইগুলো ছাড়া, মানে তদ্ভব অনুসর্গ আর বিদেশি অনুসর্গ এইগুলো ছাড়া বাকি যা অনুসর্গ আছে সেগুলো হচ্ছে সব তৎসমের মধ্যে পড়বে। সো আমরা কি করব, আমরা কি সমস্ত অনুসর্গ মুখস্থ করব না, আমরা যেগুলো মুখস্থ হবে, যেগুলো তদ্ভব অনুসর্গ, যেগুলো বিদেশি অনুসর্গ সেইগুলো মুখস্থ করব, তারপরে বাকি সব এর মধ্যে ফেলে দেবো, বুঝতে পেরেছো। তো আমরা এটা মুখস্থ করার দরকার নেই। একে বলা হচ্ছে ফাঁকিবাজি টেকনিক। মানে ফাঁকিবাজি টেকনিক মানে কি, যেগুলো কঠিন সেটাকে বাদ রেখে এইগুলো মুখস্থ করে নেবো, এইটা মুখস্থ করার দরকার নেই, বাকি সব এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় জন্য, জন্য কি উপসর্গ, সরি কি অনুসর্গ, জন্য হচ্ছে তৎসম অনুসর্গ। প্রথমে এই কটার মধ্যে দেখে নেবে, এই কটার মধ্যে নেই মানে মাইন্ডের মধ্যে দেখবে, তাহলে জন্য হচ্ছে তৎসম উপসর্গ, ঠিক আছে। যেরকম ন্যায়, ন্যায়, ন্যায় কোন উপসর্গ, সরি উপসর্গ বলে দিচ্ছি, অনুসর্গ হবে। ন্যায় কোন অনুসর্গ, তৎসম অনুসর্গ। এরকম যে তোমাদের বইয়ে আরও যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো দেখবে, আশা করছি তুমি বুঝতে পেরে যাবে। সো অনুসর্গ নিয়ে আমাদের এতটুকুনি জানার আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক দেবে। আর এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবে। এর পরের ক্লাসে আমরা যে উপসর্গ ক্লাসটা সেটা খুবই ভালো করে জানবো, আর কিছু উপসর্গ মনে রাখার ট্রিকও বলে দেবো। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই।